মহান ২১শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত পুরো জাতি। রাতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য, বিশিষ্ট ব্যক্তি, বিদেশি কূটনীতিক থেকে আপামর সাধারণ মানুষ। বিশেষ এই দিনটিকে কেন্দ্র করে নিরাপত্তার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। একই কথা জানান র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তারা এসব কথা জানান। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। শনিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই প্রভাতের আলোকে বাঙালি জীবনে উদ্ভাসিত হবে এমন একটি দিন, যে দিনটির সাথে মিশে রয়েছে বাঙালি জাতির বীর সন্তানদের রক্তস্নাতদের এক মহাবিজয় সূচনার ইতিহাস। আর তাই তো মায়ের ভাষা বাংলাকে রক্ষার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এখন প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। সে লক্ষ্যে ২১-এর প্রথম প্রহর থেকে শুরু করে দিনভর যারা শহীদ মিনারে মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন তাদের নিরাপত্তা প্রদানে এবারও প্রস্তুত ডিএমপি। মহান শহীদ দিবসে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোক সমাগম হবে। এই উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকালে এক প্রেস ব্রিফিংয়ে মহান ২১শে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার কোনো প্রকার শঙ্কা নেই বলে জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। অমর ২১শে অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা শঙ্কা নেই। তথাপি আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াড, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। এছাড়া শ্রদ্ধা নিবেদন করবেন বিদেশি কূটনীতিকবৃন্দ। এরপরই কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। কেন্দ্রীয় শহীদ মিনার সহ সারা দেশে কঠোর নিরাপত্তা প্রদান করা হবে বলে জানান র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন না হয় সেদিকে আমরা সবসময় সতর্ক আছি, সজাগ দৃষ্টি রাখবো। জি, কেন্দ্রীয় শহীদ মিনারে তো আছে, এছাড়া সারা দেশে যেখানে যেখানে আপনার শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হবে প্রত্যেকটা জায়গায়, সারা দেশে সব জায়গায় আমাদের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো নিরাপত্তাজনিত হুমকি নেই বলেও জানান তিনি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল ২১-এর মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকার ভাষা শহীদ এবং ৭১ সালে স্বাধীনতা অর্জন ও ২০২৪-এর স্বাধীনতা রক্ষার যুদ্ধ সহ এ যাবৎকালে দেশে গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে চায়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ২১শে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। মাতৃভাষা মর্যাদা রক্ষার এই আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠাই করেনি, বরং বাঙালির স্বাধিকার, গণতন্ত্র ও সাংস্কৃতিক চেতনার ভিত্তিকে করেছে আরও মজবুত ও সুদৃঢ়। ২১-এর এ রক্তাক্ত পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি বাংলাদেশের স্বাধীনতা। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং সুইজারল্যান্ডের রাষ্ট্রপতি গাই পারমেলিন। দুই বিশ্বনেতাই বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। বার্তায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু কার্যক্রম, অভিবাসন, প্রতিরক্ষা সহযোগিতা এবং মানবিক সহায়তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি আরও উল্লেখ করেন, মানবিক কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তায় বাংলাদেশের প্রচেষ্টার প্রতি যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত থাকবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দুই বন্ধুত্বপূর্ণ দেশের দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। অপরদিকে পৃথক এক বার্তায় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে দীর্ঘস্থায়ী এবং গঠনমূলক সহযোগিতা আরও গভীর করার ইচ্ছে প্রকাশ করেছেন সুইস রাষ্ট্রপতি। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম।
ফোন আলাপে তিনি তারেক রহমানকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানান। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হওয়ায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানাতে তিনি টেলিফোনে কথা বলেছেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করায় বাংলাদেশের জনগণের পরিপক্কতার প্রশংসা করেন আনোয়ার ইব্রাহিম। বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতর স্তরে উন্নীত এবং শক্তিশালী করতে মালয়েশিয়া বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে উন্মুখ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন তার মেয়ে জাইমা রহমান। বিকেলে জাইমা রহমানের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া ওই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। জাইমা রহমান তার পোস্টে দুটি ছবি যুক্ত করেছেন। তার পোস্টের বর্ণনায় লিখেছেন, ছোটবেলায় আমাদের সবার মনেই বিশ্বাস জন্মে যে বাবারা সবকিছুতেই পারদর্শী। অনেক সময় তারাই হয়ে ওঠেন জীবনের প্রথম এবং সবচেয়ে বড় আদর্শ। জাইমা আরও লিখেছেন, তিনি সবচেয়ে পরিশ্রমী এবং নিষ্ঠাবান মানুষ। তিনিই হলেন সেই একজন ব্যক্তি যার ওপর নিশ্চিন্তে যে কোনো পরিস্থিতিতে ভরসা করা যায়। পোস্টে জাইমা রহমান আরও লেখেন, বাংলাদেশ ও দেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা এবং দেশপ্রেমই তাকে আজকের এ অবস্থানে নিয়ে এসেছে। মন্ত্রিপরিষদের সদস্য হওয়ার পর প্রথম ছুটির দিনে মন্ত্রী প্রতিমন্ত্রীরা ছুটে গেছেন নিজ নিজ নির্বাচনী এলাকায়। এ সময় তাদের স্বাগত জানান স্থানীয় লোকজন। দেশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে দেশকে আরও এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সবাই। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সরকারের হাতে যে পরিমাণ খাদ্য মজুত রয়েছে তা বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ, আপনাদের কাছে দোয়া চাই, সহযোগিতা চাই, যেন আল্লাহ তৌফিক দেন, আমরা সবাই একত্রে মিলে এই দেশটার একটা কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশকে অর্থনৈতিকভাবে সচল ও সমৃদ্ধ করতে বিভিন্ন খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশের অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করার একটা সুযোগ থাকে, একটা লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে। নিজ নির্বাচনী এলাকা চাঁদপুরের কচুয়া উপজেলা সফরকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আনম এহসানুল হক মিলন সাংবাদিকদের প্রশ্নের জবাবে নকলের মতোই মাদক ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার করেন। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদকমুক্ত যাত্রা আমরা কচুয়া থেকে শুরু করব। নিজ নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর সফরে গিয়ে নবনির্বাচিত পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি বলেন, সড়কে চাঁদাবাজি নিয়ে সারা দেশের নানা আলোচনা চললেও লক্ষ্মীপুরে এ ধরনের কোনো সুযোগ নেই। জলাবদ্ধতা দূরীকরণের জন্য আমরা ইতিমধ্যে সবচেয়ে বেশি যেটা প্রায়োরিটি দিব সেটা হলো আমাদের এই গ্রেটার নোয়াখালীর মধ্যে একটা নতুন প্রকল্প, সেটা হলো বুলুয়ার নদী খনন এবং রহমতখালী খাল। নিজ নির্বাচনী এলাকা নরসিংদী সফরকালে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। একটা মেডিকেল কলেজ নরসিংদী করার একটা চিন্তা আছে, গতকাল আলাপ করেছি, আপনারা দোয়া করবেন। বাংলাদেশে আরো যেখানে যেখানে দরকার হবে সবখানে করা হবে। সকালে কুমিল্লা সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী হাজী আমিনুর রশিদ কৃষি জমিতে উর্বরতা এবং খাদ্য নিরাপত্তা নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন। জমিতে হেভি মেটাল বেড়ে গেছে, এই হেভি মেটাল রিডিউস যদি না করি আমরা ইচ্ছা করলেও সেফ ফুড প্রোডাকশন করতে পারবো না, কারণ ক্রপের সাথে হেভি মেটাল ইন করে যাবে। দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে সরকারের কূটনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। আমরা ভিসা প্রক্রিয়া যে জটিলতা আছে বিভিন্ন দেশের সাথে বাংলাদেশে, সেটা আমরা অবগত আছি। পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা ভিসার সম্পর্কিত যে জটিলতা, সেই জটিলতাগুলো আমরা নিরসন করতে পারবো দ্বিপাক্ষিক এবং কূটনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে। নিজ নির্বাচনী এলাকা টাঙ্গাইলে কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাজার নিয়ন্ত্রণ রাখতে মনিটরিং জোরদার করেছে সরকার। বাজার মনিটরিং সেল করা হয়েছে, আমাদের যারা বাজারের নিয়ন্ত্রণের দায়িত্ব রয়েছে তারা কাজ করে যাচ্ছে। আজকে মিটিংয়েও তারা বিস্তারিত উপস্থাপন করেছেন। সকালে যশোর সার্কিট হাউসে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতকে গণসংবর্ধনা দেয় স্থানীয় বাসিন্দারা। জনগণের কাছে আমার ব্যক্তিগতভাবে দেওয়া কিছু ওয়াদা ছিল, আমার দলের কিছু অঙ্গীকার ছিল,
সেই ওয়াদা এবং অঙ্গীকার পূরণে আমি তাদের সহায়তা চেয়েছি এবং তারা তার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এদিকে বিকেলে নিজ নির্বাচনী এলাকা রাজধানীর মোহাম্মদপুরে একটি রাস্তার নাম ফলক উন্মোচন করেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ সময় তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানে পুনর্ভর্তির ফি সিদ্ধান্ত আগামী অর্থবছর থেকে কার্যকর হবে। হুটহাট ডিসিশন, হুটহাট ভুল করে আবার ফেরত আসা, এসব কিছু আমরা আর আগামীতে করতে চাই না। জনাব তারেক রহমানের সরকার জবাবদিহি সরকার। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে ৮ জনের দপ্তর বণ্টন করা হয়েছে। শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপন অনুযায়ী মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদকে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমিরকে অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব প্রদান করা হয়েছে। অন্যদিকে প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। মাহদি আমিনকে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া রেহান আসিফ আসাদকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্ব প্রদান করা হয়েছে। রোজার প্রথম দিনেই নিত্যপণ্যের বাজারে ফিরেছে পুরনো চিত্র। বেশিরভাগ নিত্যপণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। রোজার গুরুত্বপূর্ণ পণ্য বেগুন, লেবু, শসা, কাঁচামরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি। এই মূল্যবৃদ্ধির কারণে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষেরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। বাজার নিয়ন্ত্রণে নতুন সরকারের কঠোর পদক্ষেপ দাবি করেছেন ভোক্তারা। রাজধানী বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শবনম অবনী। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় রাজধানীর কারওয়ান বাজারে অনেকেই এসেছেন বাজার করতে। ক্রেতাদের অভিযোগ, রোজাকে কেন্দ্র করে কাঁচা বাজারে লেবু, টমেটো, শসা, বেগুন, কাঁচামরিচ সহ বেশ কয়েকটি সবজির বাড়তি দাম রয়েছে অব্যাহত। অন্যদিকে ডাল, ছোলা ও খেজুরের মতো ইফতারের গুরুত্বপূর্ণ পণ্যের মূল্যও বাড়তির দিকে। এই বেগুন 1 কেজি 160 টাকা চাই। 160 টাকায় আমাদের মতো যারা চাকরিজীবী তাদের জন্য কিনে খাওয়াটা আসলে অনেক টাফ হয়ে যায়। যেমন শসা, লেবু, এগুলা নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা রমজানের সাথে সম্পৃক্ত। এগুলা অটোমেটিক কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দামগুলো অটোমেটিক বেরিয়ে দেয়। মাছ মাংসের বাজারেও বাড়তি দামের ছোঁয়া। বিক্রেতারা বলছেন পাইকারি বাজারেই বাড়তি দাম। পরিবহন খরচ ও সরবরাহ সংকটের কারণে খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। ভোক্তারা বলছেন রমজানকে কেন্দ্র করে যেন কেউ কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াতে না পারে, সেদিকে নজরদারি জোরদার করা জরুরি। নতুন সরকার আইছে, সবকিছু একটু নিম্নতন রাখবো, গরিব দুঃখীর বাজারঘাট রোজার মাস কেন্দ্র করে মানুষ খাইব, আরো চড়া বেশি। তুলনামূলক বাজার মূল্য মানে রোজার আগে যেরকম ছিল তার থেকে মনে হচ্ছে একটু বেশি। যেমন করলা কিনছি, এটা 250 টাকা কেজি, এটা আমার মনে হয় আরেকটু কম হলে ভালো হতো। রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা সাধারণ মানুষের। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। পবিত্র রমজান মাস উপলক্ষে সিএনজি ফিলিং স্টেশন বন্ধে নতুন সময় নির্ধারণ করা হয়েছে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান মাসে গ্যাসের চাহিদা ও ইফতারের সময় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এবং গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্পচাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে প্রথম রমজান থেকে 14 মার্চ পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া ঈদ উপলক্ষে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে 15 থেকে 25 মার্চ পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখতে হবে। 26 মার্চ থেকে আগের মতোই সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত আবার সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে। তেজগাঁও বিএসটিআই এলাকায় দীর্ঘদিনের সংস্কারবিহীন এবড়ো থেবড়ো রাস্তার সংস্কার কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছেন
ঢাকা 12 আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। এলাকার জনগণকে একসাথে পাশে থেকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি। বিকেলে রাজধানী বিএসটিআই এলাকায় স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি এলাকার গ্যাস ও পানি সংকট এবং ট্রাক স্ট্যান্ড এলাকার অবৈধ পার্কিং ও যানজট নিরসনের আশ্বাস দেন। ইশতেহারে আমরা উল্লেখ করেছিলাম গ্যাসের সমস্যা, পানির সমস্যা, সুয়ারেজের সমস্যা, জলাবদ্ধতার সমস্যা, মোটা দাগে এগুলো তো আছেই। আর আমাদের ট্রাক স্ট্যান্ডের ট্রাক তো এখন আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে, এগুলো অনেক বড়, তো এটা একটা বড় সমস্যা। আপনারা যদি ঘুমায় থাকেন তাহলে কিন্তু আমি মরতে পারবো, কিন্তু কাজ হবে না। পবিত্র মাহে রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। আত্মশুদ্ধি আর সংযমের মাধ্যমে একজন মানুষকে নতুন করে গড়ে তোলার এক অনন্য সুযোগ। এই মাস ধর্মপ্রাণ মুসল্লিদের মিথ্যা, গীবত ও হিংসা থেকে দূরে থাকার শিক্ষা দেয়। পরবর্তী সময় এই নৈতিকতা ও সংযমের শিক্ষাই হতে পারে মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ। আরও দেখুন ইলিয়াস মাতবরের রিপোর্টে। রমজানের প্রথম ও প্রধান শিক্ষা হল তাকওয়া, আল্লাহভীরু ও আত্মসংযম। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, রোজা ফরজ করা হয়েছে যেন মানুষ মুত্তাকি হতে পারে। অর্থাৎ রমজান শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়, বরং নিজের নফস, রাগ, হিংসা ও অন্যায় থেকে বিরত থাকার প্রশিক্ষণ। রমজান হলো চরিত্র গঠনের মাস। সত্যবাদিতা, সততা ও নৈতিকতার চর্চাই রমজানের আসল শিক্ষা। দোয়া ও ইবাদতের মাধ্যমে একজন মুমিন তার আত্মাকে পরিশুদ্ধ করার সুযোগ পায়। রমজানের মূল শিক্ষার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি এই রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে পূর্ববর্তী জাতির উপরে রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। মূল শিক্ষাটা হলো তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া, খোদাভীতি অর্জন করা। তার মানে খোদাভীতি কি? তাকওয়া হলো যে আল্লাহকে ভয় করে প্রত্যেকটা ভালো কাজের সাথে থাকা, প্রত্যেকটা মন্দ কাজ পরিহার করা। মাহে রমজানের শিক্ষা সংযম, তাকওয়া, মানবিকতা ও নৈতিকতা। যদি এই শিক্ষা সারা বছর জীবনে ধারণ করা যায়, তবেই রমজান হবে সফল ও অর্থবহ। রমজান শিক্ষা হচ্ছে আমরা নিজেদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, তারপর আমাদের ভ্রাতৃত্ব, সহমর্মিতা, সহযোগিতা, সংযম, এগুলো আমরা চর্চা করব। এবং এগুলি যদি আমরা চর্চা করি তাহলে দেখবেন সমাজের মধ্যে যে সমস্ত সমস্যাগুলি হয়, ব্যক্তি, গোষ্ঠী, এদের মধ্যে যে সংঘাত, সেগুলি অনেক কমে যাবে। আমরা যদি এই রমাদানের সহানুভূতি, সহমর্মিতা, সংযম, এই শিক্ষাটিকে আমাদের জীবনে ধারণ করতে পারি এবং রমাদানের বাইরেও এগুলো আমরা চর্চা অব্যাহত রাখতে পারি, তাহলে এটা একটা সুন্দর সমাজ আমাদের গড়ে উঠবে। রমজানের শিক্ষাকে ধারণ করেই গড়ে উঠুক একটি পরিশুদ্ধ, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। বাজারে প্রচুর চাহিদা, দৃষ্টিনন্দন এবং অর্থকরী ফসল হওয়ায় সূর্যমুখী চাষে ঝুঁকছেন কৃষকরা। ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধী অধিক পুষ্টিগুণ সম্পন্ন সূর্যমুখী ফুল চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। কম খরচে আর স্বল্প সময়ে অধিক লাভ হওয়ায় খুশি চাষিরাও। আর সূর্যমুখী ফুল চাষে সহযোগিতা করছে উপজেলা কৃষি বিভাগ। এছাড়া দৃষ্টিনন্দন ফসলের ক্ষেত দেখতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। প্রতিনিধি কে.এম. শিশিরের রিপোর্টে রয়েছে বিস্তারিত। কালেক উপজেলার সিনাব গ্রামের শৌখিন চাষী মোখলেজুর রহমান উপজেলা পরিষদ সংলগ্ন নিজের কয়েক বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করেছেন। দিনরাত এই জমিতে এখন সময় দিচ্ছেন তিনি। গাজীপুরের কালেক উপজেলার এমন চাষীদের উৎপাদিত বীজ স্থানীয় চাহিদা পূরণ করে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। আর সূর্যমুখী ফুলের সৌন্দর্য উপভোগ করতে জেলা থেকে বিভিন্ন দর্শনার্থী ছুটে আসছেন এই বাগানে। মোখলেজুর রহমানের বাগান এখন দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বাগানে আসছে বিভিন্ন বয়সের ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আর উপভোগ করছে ফুলের অপরূপ সৌন্দর্য। অ্যাকচুয়ালি আমাদের শহরে এরকম গ্রামীণ পরিবেশ নেই, আর এখানে অনেক সুন্দর একটি সূর্যমুখী বাগান হয়েছে, তো সবসময় আসা হয় না, বছর একটা টাইমেই আসা হয়। ফুল দেখতে অনেক ভালো লাগে আর ফুল অনেক পছন্দ, তাই আমি ফুল দেখতে এসেছি। আমরা আসছি এই যে সূর্যমুখীর বাগানে এগুলো দেখার জন্য, এগুলো সৌন্দর্য উপভোগ করার জন্য। এখানে ঘুরতে আসছি, অনেকদিন যাবত শুনতেছি যে এখানে একটা বিনোদনের জায়গা আছে সূর্যমুখী বাগানের, মানে বিশাল বাগান।
এখানে এই জন্যই ঘুরতে আসছি। কালিয়াকৈর উপজেলায় প্রায় সব ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে। গত কয়েক বছর ধরে উপজেলায় চলছে অধিক পুষ্টিগুণ সম্পন্ন সূর্যমুখী ফুলের চাষ। ক্যান্সার ও হৃদরোগ প্রতিরোধী অধিক পুষ্টিগুণ সম্পন্ন সূর্যমুখীর তেল অন্যান্য সাধারণ তেলের চাইতে একটু আলাদা। সংসারের চাহিদা মিটিয়ে ভোজ্য তেলের বাজার দরা এবং জনগণের বিনোদন স্পট হিসেবে 2 বিঘা জমিতে বাগান করেছেন বলে জানান এই চাষি। এই তোলটা আমার পারিবারিক চাহিদা মেটাচ্ছে এবং দেশের তোলের চাহিদা মেটাচ্ছে। এবং আমি প্রত্যেককে বলবো, যাদের আনাচে কানাচে একটু খালি জায়গা আছে, তারা যদি সূর্যমুখী চাষটা করে তাহলে তার পারিবারিক তোলের চাহিদাটা মিটবে এবং দেশের ভোজ্য তেলের চাহিদাটা মিটবে। সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা ও সার্বিক সহায়তা দিচ্ছে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। লুৎফর রহমান সাহেব এখানে আমাদের 2 বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছেন। তো সেখানে আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক আমরা দেখেছি এবং পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় যে সহযোগিতাগুলো আছে সেগুলো আমরা প্রদান করেছি। সূর্যমুখীর তেল শরীরের হাড় সুস্থ ও মজবুত করে। এই তেল মানবদেহের মহা ঔষধ হিসেবেও ভূমিকা পালন করে থাকে। একে এম শিশির, মাই টিভি, গাজীপুর।